আসসালামু আলাইকুম এসএসসি 26 এর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হয়েছে। সো নেক্সট তোমাদের পরীক্ষা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। অনেক অনেক পড়া, পুরা ইংলিশ ফর টুডে একটা বই আছে, প্লাস হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন্স বই আছে। তো এত পড়া তো সময় এখন নাই ভাই। সো আমরা এখন বেসিক্যালি পড়তে হবে কিছু সিলেক্টিভ প্যাসেজ, সিলেক্টিভ কিছু টপিক, সিলেক্টিভ ডায়ালগ, রিটেন পার্টগুলা, যাতে করে তোমার মেইন এক্সামে তুমি জাস্ট খুব ভালো একটা প্রিসাইজ তুমি একটা প্রিপারেশন নিতে পারো, যেটার জন্য সাহায্য করতেছি আমরা আজকে ভিডিওটা বানাইতেছি। এবং এই ভিডিওটা দেখলে আমি একটু গ্যারান্টি দিতে পারি তোমাদের 100% তোমরা সব কিছু থেকে অ্যাটলিস্ট সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ বলো, ডায়ালগ বলো, স্টোরি রাইটিং বলো, রিঅ্যারেঞ্জ বলো, পোয়েম বলো, ইচ অ্যান্ড এভরিথিং তুমি কমন পাবা। সো দেরি না করে চলো শুরু করি। ফার্স্টেই দেখো আমাদের যে পার্টটা আছে, সিন প্যাসেজ যে পার্টটা, সেখানে আমাদের কি কি আসে? সেখানে এমসিকিউ আসে, এসকিউ শর্ট কোশ্চেন আছে এবং গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আসে, এগুলো ঠিক আছে। এখন এই জিনিসগুলো কিন্তু আমাদের যে যে বইয়ের যে প্যাসেজগুলো আছে অথবা খুব ফ্যামিলিয়ার বা ওয়েল নোন যে প্যাসেজগুলো আছে সেখান থেকে কোশ্চেনগুলো আসে। এই কোশ্চেনগুলো আমি যদি প্যাসেজগুলো বলি, যেটা তোমাদের পড়তে হবে এই সময় এসে, বই তো অনেক প্যাসেজ আছে ভাই, এত প্যাসেজ কেমনে পড়বো? তাই আমরা কিছু সিলেক্টিভ প্যাসেজ পড়বো। লাইক দেখো, যেটা পুরো ফার্স্টে যে হিউম্যান ক্যান আইদার চেঞ্জ, এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা বিগত বছরগুলোতে কিন্তু কয়েকটা বোর্ডে আমি দেখতে আসছে। সো এই প্যাসেজটা আমরা খুব ভালো করে পড়বো। এরপর দেখো ট্রেডিশনাল চিলড্রেন পাস টাইমস, এইটা আসে, এটাও পড়বো। মালদ্বীপস, এইটা দেখো, আমাদের যদি এরকম টিচাররা ভাবে যে না এবার একটা, যেহেতু সামার সিজন চলতেছে, একটা ভ্যাকেশন কাটানোর কোনো একটা প্লেস নিয়ে বলে দিই, তখন কিন্তু দেখবো যে এই টপিকটা এসে পড়তে পারে, কারণ এখন কিন্তু সামার সিজন চলতেছে। তারপর ধরো যদি ভাবে যে না আমরা একটা ওয়েল নোন কোনো মানুষের একটা জিনিস দিয়ে দিই, তাহলে জহির রায়হান কিন্তু খুবই ওয়েল নোন একটা পার্সন আমাদের দেশের পার্সপেক্টিভে, একজন আমাদের দেশের প্রথম মনে ফিল্ম মেকার, যিনি প্রথম আর কি রিলস ছাড়া, ওই আইডিয়া ছাড়া, মানে ইউনিক আইডিয়া নিয়ে তুমি মুভি বানানো শুরু করছিল। সো ওইটা, আর যদি ভাবে যে না একটা এক্সারসাইজ টাইপ কিছু একটা দিলে ইয়োগা থেকেও তোমার ধরো যে কোশ্চেন আসতে পারে, সো এই প্যাসেজগুলো দিতে পারে। দেখো এই 4-5টা প্যাসেজের সাথে দেখো যে প্রীতিলতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে তোমার পোয়েম বলো, তোমার ধরো সিন বা স্টোরি রাইটিং বলো, এবং ধরো এইটা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পড়ে ফেলবা। বাংলাদেশ নিয়ে একটা টপিক আছে, এটা একটু পড়ে ফেলবা, প্যাসেজটা পড়ে ফেলো। তাহলে আমরা দেখলাম যেমন সিন প্যাসেজের জন্য, এমসিকিউ শর্ট কোশ্চেন এবং গ্যাপ ফিলিং এর জন্য আমরা যদি এই কয়েকটা যদি প্যাসেজগুলো পড়ি, তাহলে অ্যাটলিস্ট আমাদের মোটামুটি যে কোনো একটা পেয়ে যাবো বোর্ড পরীক্ষার মধ্যে। সো এইটা একটু মাথায় রাখবা। দেন চলে যাই, দেখো আনসিন প্যাসেজ। ভাই আনসিন প্যাসেজ 4 এবং 5 নাম্বার কোশ্চেনে থাকে। এইগুলাও আমাদের ম্যাক্সিমাম টাইম আসে একদম ওয়েল নোন স্টোরি এবং ফ্যামিলিয়ার স্টোরি, যেগুলো আসলে পোলাপান নাম শুনছে কিন্তু ধরো তুমি পড়ো নাই, তাহলে কিন্তু ওইগুলা কিন্তু দেওয়ার চান্স আছে। মানে ইজিয়েস্ট মার্কস তোলার ওয়ে হলো আনসিন প্যাসেজ থাকে। তো তুমি যদি আনসিন প্যাসেজ একটু হলো আইডিয়া থাকে তোমার, সেই ক্ষেত্রে কিন্তু আনসিন প্যাসেজ তুমি জাস্ট খুব দ্রুত সলভ করে আসতে পারবা। তো অনেকে চিন্তা ভাবনা করে যে আমি পরীক্ষার হলের বসে তো আনসিন প্যাসেজ সলভ করে আসতে পারি, বাট সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক টাইম কনজিউম হয় এবং তুমি হয়তো বা তোমার ওইভাবে অত সময়ও দিতে পারবা না। যে যদি তোমার কমন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব দ্রুত সলভ করে চলে আসতে পারবে। হ্যাঁ, সেটাই জন্যই কিছু আমাদের সাজেশনস রাখছি তোমাদের যে আনসিন প্যাসেজ, শেরে বাংলা একে ফজলুল হক অথবা আব্দুল কাশেম ফজলুল হক থাকতে পারে, দুটাই কিন্তু সেম পারসন। আব্রাহাম লিঙ্কন খুবই ওয়েল নোন ফেমাস পারসন, ঠিক আছে, এইটা ভাই আসার চান্স আছে, আমাদের সময় মনে আসছিল, ঠিক আছে। এছাড়া দেখো মুন্সি আব্দুর রফ, আমাদের যে 7জন বীরশ্রেষ্ঠ আছে, মুন্সি আব্দুর রফ, একটা হচ্ছে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের প্রথম ভাষাবিজ্ঞানী, এই যে এইগুলা কিন্তু বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, এগুলা থেকে কোশ্চেন আসে। এবং ধরো নীল আর্মস্ট্রং, এই যে ভাই এটাও তো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এই টপিকগুলো যদি আমরা পড়ি আনসিন প্যাসেজ, আরো কিছু আছে, দেখো সাউন্ড একটু বল এইগুলা। স্টিফেন হকিং নিয়ে তোমাদের আসতে পারে, ধরো চিন্তা করলো যে সায়েন্স রিলেটেড কিছু একটা টপিক থেকে আসবে কোশ্চেন, তো সেই ক্ষেত্রে স্টিফেন হকিং তোমরা পড়তে পারো। অথবা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের, এর স্টোরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো জাহাঙ্গীর বোর্ড তোমার হলো যশোর বোর্ড 24-এ আসছে, তো যশোর বোর্ডের গত 24 সালে যেহেতু আসছে, এবারও কিন্তু রিপিট করার চান্স থাকে যে কোনো বোর্ডে, এবং যে কোনো বোর্ডের কোশ্চেন। তোমরা এমন ভাবিও না যে আমি যেহেতু ঢাকা বোর্ডের শিক্ষার্থী শুধু ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে যাবো, সেক্ষেত্রে কিন্তু একটা মারা খাওয়ার চান্স থাকে। তো তুমি যে কাজটা করবা যে সব বোর্ডগুলা, আর তোমার হলো নেপোলিয়ান বোনপার্ট পড়তে পারো, অথবা রবীন্দ্রনাথ ট্যাগরের স্টোরিগুলো দেখে যেতে পারো। অন্তত একবার হলো যেন স্টোরিটা দেখে যাও, যাতে করে পরীক্ষার হলের মধ্যে তোমার আর কি দেখে মনে না হয় যে আননোন। পরীক্ষার হলের মধ্যে যখন তুমি একটা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবা, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু অলরেডি অটোমেটিক্যালি কিন্তু হাই হয়ে যাবে দেন আদার্স স্টুডেন্ট তোমার। হ্যাঁ, এইটার জন্যই বেসিক্যালি এই প্যাসেজগুলো আমি একটু ভালো করে দেখে যাবো। ওকে, এটা গেল আনসিন প্যাসেজ। এবার ধরো পোয়েমের যে পার্টগুলো কোশ্চেন নম্বর 8-এ আসে,
পয়েমের যে পার্টগুলো, যে একদম এগুলো বইয়ের পয়েম থেকে আসে, বুঝছো? তোমার বইয়ে যে পয়েম আছে, এবং দেখো যে, এবং ওইখানে কোশ্চেনগুলো কি আছে, 5টা কোশ্চেন অ্যান্সার করা লাগে, যে কোনো 8টা কোশ্চেন থেকে, তাই তো, শর্ট কোশ্চেনের মতো। সো তোমার দেখো বইয়ের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো রাখছে, দেখো সলিটিউড, ঠিক আছে, এটা দেখো ইউনিট 13 এবং লেসন 2 তে আছে, একদম লেসন ইউনিট সহ দিছি, দেখছো, যাতে তোমাদের খুঁজতে যে কোনো সমস্যা না হয় কোথায় আছে এটা। এবং পয়েমগুলো অবভিয়াসলি তোমাদের দেখে যাওয়া উচিত। এখানে যে পয়েমগুলো সাজেস্ট করা আছে, এই পয়েমগুলো অবভিয়াসলি আমি সাজেস্ট করবো তোমাদের দেখে যাওয়া উচিত, কারণ হলো পয়েম যদি একটু আনকমন আসে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করা খুবই কঠিন হয়ে যায়। এবং পয়েমের ভাষাগুলো বুঝতে আমরা অসময় সমস্যা, তো একটু দেখে যেতেই হবে আমাদের। এবং আমরা তোমাদের সুবিধার জন্য আমরা পুরো ইউনিট সহ কোন লেকচার পড়বা সব পার্ট সহ কিন্তু আমরা দিয়ে দিছি। তুমি জাস্ট যে কাজটা করবা, এই পয়েমগুলো যেগুলো দেওয়া আছে এগুলো খাতায় নোট ডাউন করো, করে তুমি আজকে রাতের মধ্যে পয়েমগুলো শেষ করো। একবার করে দেখলে ভাই কোনো ক্ষতি নাই। অবশ্যই। স্টপিং বাই উডস, আচ্ছা ওয়েট, স্টপিং বাই উডস, তারপর হচ্ছে অন স্নো ইভিং, তারপর হচ্ছে ধরো যে হ্যাঁ টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান, তারপর ও মি হা ও লাইফ, এটা আসতে পারে, যে কোনো কিছু দেখতে যে কোনো কিছু আছে, এগুলো যা দেওয়া আছে তুমি জাস্ট দেখে যাও, একবার করে দেখে যাও, তাহলে দেখবে অ্যাট লিস্ট ভালো কিছু করতে পারবে। এবং আমি গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে কমন পাওয়ার চান্সেস কিন্তু খুবই হাই, সো ডোন্ট মিস ইট। আচ্ছা, এবার সাউন্ড স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের স্টোরি রাইটিং অনেকে চিন্তা করে, আচ্ছা ভাই আমি তো স্টোরি রাইটিং ভালো পারি, আমি তো লিখতে পারি, সেই ক্ষেত্রেও আমি বলবো যে তোমার একবার অন্তত হলেও একটা ধারণা নিয়ে যাওয়া উচিত। এর কারণ হলো যে তোমার একটা অলরেডি একটা ধারণা আছে, সেই ক্ষেত্রে তুমি যা লিখতে পারবা, আরেকজন জাস্ট ওইখানে ইনস্ট্যান্ট মোমেন্টে বসে কিন্তু লিখা, খুব দুটার লেখা দেখলেই বোঝা যায় যে কোনটা বানিয়ে লিখছে আর কোনটা হলো অলরেডি ওয়েল নন, ওয়েল প্রিপেয়ার্ড। তো কোশ্চেনের অ্যান্সারের জন্য তোমাকে যেই বোর্ডের কোশ্চেনগুলো সব থেকে, এই যে দেখো, এই যে এ ফ্রেন্ড ইনডিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটা কতবার আসছে, কতবার। এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ধরো তোমার ঢাকা বোর্ডে আসছে 23-এ, এটা কিন্তু একটা এবারও আসার মতো একটা স্টোরি। এরপর দেখো তোমার হলো এই যে ডিভাইডিং দ্য ব্রেড বিটুইন টু রেডস। তো আমি যেভাবে পড়তাম স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, যে একবার অন্তত দেখে যেতাম, এবং মোরাল অফ দ্য স্টোরি যেগুলো আছে, মোরাল অফ দ্য স্টোরি এটা কিন্তু তোমাকে জানতে হবে, এটা কিন্তু তুমি ইনস্ট্যান্ট বানাতে পারবা না। তো সেই ক্ষেত্রে এই যে স্টোরিগুলো যে সাজেস্ট করা আছে, এই স্টোরিগুলো একবার অন্তত হলো রিডিং দাও, একবার অন্তত হলো পড়ে যাও। এর কারণ হলো যে তোমার এই যে হঠাৎ করে তুমি বলতে পারবে না ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেসের জন্য কোন স্টোরিটা আছে, তুমি কিন্তু বলতে পারবে না যদি কখনো না পড়ে থাকো। তো এই যে এটা দেখো কতবার বোর্ডে আসছে ভাই, অনেকবার। তো এই বছরও দিয়ে দিতে পারে, তোমাকে এই বছরও দিয়ে দিতে পারে। তো স্টোরি দুই প্রকারে আসতে পারে, একটা হলো মোরাল অফ দ্য স্টোরি থেকে, আরেকটা হলো ইনস্ট্যান্ট ইনকমপ্লিটেড স্টোরি দিয়ে সেটা কমপ্লিট করতে বলতে পারে। তো এগুলো হলো এখানে যা দেওয়া আছে, এগুলো হলো মোরাল অফ দ্য স্টোরির জন্য, যে এগুলো হলো তোমার মোরাল অফ দ্য স্টোরি থাকবে, এবং এগুলা কিন্তু একবারে মানে কাহিনী কখনো তুমি কাহিনী ফিক্সড, তুমি নতুন করে বানাতে পারবে না। তুমি এমন একটা কাহিনী বানায়ো না যেখানে হলো তোমার ইঁদুর কাটাই দিয়ে গেছে টর্টয়েসকে, এরকম কাহিনী বলা যাবে না। এখানে কিন্তু সবসময় হচ্ছে কচ্ছপ আর খরগোশেরই রেস হবে। তো তুমি হঠাৎ করে ভাবলা না ভাই আজকে আমি একটা নতুন স্টোরি বানাই কোপাই ফেলবো, এরকম কিন্তু চিন্তা করবে না। মোরাল অফ দ্য স্টোরি যা আছে স্টোরি বেসটা যেন ফিক্সড হয়। এর মধ্যে ভাষা হয়তো বা সাকিব এক ধরনের লিখতে পারে, আমি আরেক ধরনের লিখতে পারি, বাট মোরাল যেন সেম থাকে। ওকে, এবার দেখো যে তোমার এগুলো সেম, যে তোমার হলো যে তোমার মোরাল অফ দ্য স্টোরি বেসিস এর উপর ডিপেন্ড করে। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির উপর বেশ কয়েকটা স্টোরি আছে। তারপর হলো ডিভোশনস টু মাদার্স, যে তোমার হলো ওই যে আব্দুল কাদের জিলানীর যে কাহিনী, ওইটা এখন তুমি যদি অন্য কিছু লিখে দাও, এখন তুমি হয়তোবা দেখাই দিলা যে আমি হচ্ছে আমার মাকে গিফট করছি, এরকম টাইপের কিছু লিখে ডিভোশন টু মাদার হবে, বাট কথা হচ্ছে ওটা আরো সুন্দর করে সে প্রেজেন্ট করতেছে স্টোরিটা, সো এইটা একটু ডিফারেন্স। তারপর দেখো গ্রেভস আর সাওয়ার, সো এই টাইপের স্টোরি যেগুলো আছে, হু উইল বিল্ড দ্য ক্যাট, এই টাইপের স্টোরিগুলো তোমরা অবভিয়াসলি আমি রেকমেন্ড করব। এখানে যতগুলা দেওয়া আছে এই স্লাইডটাতে যা যা থাকবে সবগুলা যেন একবার হলো চোখ বুলায় দাও, একবার অন্তত হলেও দেখে যাও। আরেকটা কথা হচ্ছে জাস্ট মেইন বেসিকটা জাস্ট ব্রেনে সেট করে রাখা, এবার যা আসো ঘুরে ফিরে তুমি নিজের মতো লিখতে পারবা, এটা হচ্ছে ব্যাপার। ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে বলি, ডায়লগ রাইটিং অনেকেই চিন্তা করে যে ভাই আমি তো বানায় লিখতে পারি ডায়লগ। অবভিয়াসলি ইটস গুড, আমি নিজেও বানায় লিখতাম, বাট মেইন থিমটা কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি হ্যালো হাই বলতেছো, কনভারসেশন চালাইতেছো, তারপর তুমি এন্ডে বলতেছো থ্যাংক ইউ, এগুলো কমন জিনিস। এগুলা দিয়ে তুমি হয়তো ভাই 1 পেজ 1.5 পেজ বাড়াইতে পারো, বাট তোমার স্টোরিটা জানোই না। তোমাকে বলছে যে বিটুইন ইওর ফ্রেন্ড, যে তুমি হচ্ছে ম্যারিড ডিমেরিটস, এই মোবাইল ফোনের ম্যারিড ডিমেরিটস, তুমি জানোই না ম্যারিডস এর মিনিং কি, তুমি জানোই না ডিমেরিটস এর মিনিং কি, তুমি তো ডায়লগ কি লিখবি ভাই, তুই ডায়লগ কি লিখবি? তো এটা বুঝতে হবে তোমার
এই জন্য তোমাকে আমরা সুন্দর মতো একটা সাজেশন দিছি, যেমন এটা দেখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা, জুলাই আপরাইজিং 2024 এবছরও আসতে পারে, এটা এর আগের বছরও হট টপিক ছিল, এবছরের জন্য একটা হট টপিক। আবার দেখো এটা কতবার বোর্ডে আসছে রে ভাই, কতবার সেম জিনিস দেখো, মোবাইল ফোনে এই ওয়ার্ডটা জাস্ট মিনিং চেঞ্জ করেছে। দেখো 3 নাম্বার আর এই যে তোমার হলো 8 নাম্বার, দুটো কিন্তু সেম মিনিং, দুটার ডায়ালগ কিন্তু সেম হবে। কিন্তু তুমি যদি মেরিট ডিমেরিট কি জিনিস না বুঝো, ইউটিউবার্স তো অনেকেই বুঝে, বাট মেরিট ডিমেরিট কিন্তু অনেকেই বুঝে না। এই যে জায়গাগুলোতে একটা মারা খাওয়ার চান্স থাকে, সো এই জন্য তোমাকে একটু হলো হেডলাইনগুলো দেখে যাও। এখন কয়েকটা পয়েন্ট, যেমন ফিক্সড কিছু পয়েন্ট তোমাকে জানতে হবে। তুমি এখন মোবাইল ফোনে হয়তো অ্যাডিকশন হলে কি ধরনের প্রবলেম হতে পারে, মেন্টাল কি ধরনের প্রবলেম হতে পারে, তারপর হলো তোমার আর্থিকভাবে কি ধরনের প্রবলেমের ক্ষতির সম্মুখীন হতে পারো, তোমার সামাজিক কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, এই জিনিসগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি খুব সুন্দর মতো বানায় লিখতে পারবে না। আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি ডায়লগ মুখস্থ করো, তোমাকে আমি এটাই সাজেস্ট করবো যে ডায়লগগুলোর মেইন থিম, যে ওয়ার্ডগুলা থেকে তুমি বানায় লিখতে পারো সেই ওয়ার্ডগুলা জেনে যাও। এর জন্য তোমাকে ডায়লগের টাইটেলগুলো অবভিয়াসলি জানতে হবে যে কোন ডায়লগে কিভাবে লিখতে হয়। এখন তুমি হঠাৎ করে কিন্তু তোমাকে একটা টপিক দিলাম, তুমি কিন্তু ওইটা যদি জ্ঞানই না থাকে, নলেজই না থাকে, তুমি কিন্তু বানায় লিখতে পারবে না। এই জন্যই আজকের এই ভিডিওটা করা, যে তোমাদের সাজেস্ট করা যে এই ভিডিও এই টপিকগুলো পড়ো। এখন আমরা যে বাল্কের মধ্যে 1000 ডায়লগ তো পড়তে পারবা না, তাই না? এই জন্য আমরা খুবই কম সংখ্যক 8 থেকে 16টার মতো ডায়লগ আর কি তোমাদেরকে সাজেস্ট করতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডায়লগে শুরুতে আমরা কিছু ভুল করি। শুরুর প্রথম লিখি হ্যালো সাকিব, ও লেখে হ্যালো, তারপর হাউ আর ইউ, এইসব করতে হতে 1 পেজ লিখবে। এটা যখন তুমি করবে না, তোমার স্যার তখনই বুঝে তুমি আসলে ডায়লগ কিছু পারো না। এইটা করা যায়, তোমাকে একটা ফিক্সড প্যাটার্ন ঠিক হবে, যা ঠিক আছে তুমি এটা হ্যাঁ হ্যালো করছো, এরপর একটা লাইন হতে পারে যে হ্যাঁ সে অ্যাকচুয়ালি ফোন ইউজ করতেছি, ধরো মোবাইল ফোন নিয়ে হয়েছে, এরকম তুমি বললে যে আচ্ছা তোমার কাছে একটা ফোন আছে, তাও আচ্ছা হ্যাঁ আমার কাছে ফোন আছে, তারপর তুমি ওটা জিজ্ঞেস করলে আচ্ছা তোমার যে ফোনটা আছে এই ফোনে আসলে তুমি কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা উপকৃত হয়েছে, এইভাবে তুমি শুরু করো। এইভাবে বলতে পারো যে তুমি হচ্ছে ওর বাসায় গেলা, এরকম একটা সিনারিও চিন্তা করতে পারো যে ওর বাসায় গেলা, তুমি কথা বলতেছো, ফোন চালাতেছো, তো তুমি ওকে আস্ক করলা যে তুমি ফোনের মধ্যে কি চালাতেছো, এতক্ষণ মনোযোগ নাই কেন। তো এইগুলা মানে ইন্টারেক্টিভ একটা হলো ডায়লগের প্যাটার্ন। জাস্ট হাই হ্যালো দিয়ে 1 পেজ লিখে দিয়ে আসলে স্যার তখনই বুঝবে যে এই ডায়লগ আসলে এইটা বলছে, কিছু লেখে নাই, সে কিছু পারে না, বলো সো বাদ। আমাদের বলছে গুড বাই গুড বাই লিখে দেবো, তুমি 1 পেজে পিছে 1 পেজ লিখে মাঝে কিছুই লেখো নাই, তখন নাম্বার পাবেন ডায়লগের মধ্যে। এই জন্য অনেকে বলে যে ভাই ইংলিশে প্লাস কেন পাই না, এই যে পাও না তুমি এই রিজনে। দ্যাটস দ্য ফ্যাক্ট। নেক্সট, এই যে ডায়লগ রাইটিং এর মতো আমরা 15টার মতো ডায়লগ তোমাকে সাজেস্ট করতেছি। এই 15টা ডায়লগ যদি তুমি ঠিকঠাক মতো দেখে যাও, একবার অন্তত দেখো এবং এই প্যাটার্নটা বুঝো। এবং আরেকটা ভালো কাজ করতে পারো যে তুমি এই জায়গায় এআই ইউজ করতে পারো, চ্যাট জিপিটি কে তুমি আস্ক করতে পারো যে ভাই ট্রিপ্লান্টেশন নিয়ে আমাকে একটা ডায়লগ দে, আমার কালকে হলো এসএসসি পরীক্ষা, ডায়লগ লিখে দাও। সে কিন্তু খুব সুন্দর মতো একটা স্টোরি বানাই দিবে, যে স্টোরিটা বানাই দিবে না ওটা কোনো বইও নাই কিন্তু এখন। সো তুমি এই জায়গায় এআই এর হেল্প নিতেই পারো। 15টা তোমাকে জাস্ট 15টা দিবা, দেখবা যে সাথে সাথে তোমাকে সুন্দর মতো লিখে দিচ্ছে। তো তুমি এইভাবেই কিন্তু তোমার এই প্রিপারেশনটা নিয়ে নিতে পারো, তোমার আলাদাভাবে বইয়ে খোঁজারও কোনো দরকার নাই। এই জায়গায় আমি বলবো যে তুমি এআই হেল্প নিয়ে তুমি জাস্ট যাবা, এই ডায়লগটা লিখবা, এই ডায়লগ এগুলা লিখবা। চ্যাট তো সারাদিন করিস ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারাদিন চ্যাট করতেই থাকোস, চ্যাট জিপিটির সাথে একটু চ্যাট কর, কাজে দিবে। পরীক্ষার আগের রাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দিয়ে একটু চ্যাট জিপিটির সাথে চ্যাট কর। আরেকটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একটু ভালোভাবে দেখে যাবা। এই ফিজিক্যাল এক্সারসাইজ আসতে পারে এবার পরীক্ষা আসার মতো। আচ্ছা ওকে, ডায়লগ শেষ হলো। ম্যাচিং টেবিল, আচ্ছা ম্যাচিং টেবিলের ক্ষেত্রে ম্যাচিং টেবিলে তোমাকে অবভিয়াসলি কমন না পড়লে একটু পারা টাফ। এই জন্য তোমার ম্যাচিং টেবিলে দেখো দ্য রোল অফ ওমেন এন্ড নেশনস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর এরপর হলো এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবার কিন্তু এটাও ইম্পর্টেন্ট। এরপর হলো এই যে দেখো এনভায়রনমেন্ট, প্রীতিলতা এই যে প্রীতিলতা কিন্তু যেখানে অলরেডি ওই দেখাইছি সিন প্যাসেজেও আসতে পারে, আবার ম্যাচিং টেবিলের জন্য কিন্তু আসতে পারে। তো এই যে মাত্র 13টা, এই 13টা যদি তুমি দেখো সুন্দর মতো, তোমার কিন্তু আই হোপ যে তোমার এই জায়গা থেকে কমন পাওয়ার চান্স খুবই বেশি, 90% এর উপরও বেশি, যে এই জায়গা থেকে তোমার কমন আসবেই। এবার রিয়ারেঞ্জের ক্ষেত্রে সব থেকে মারাটা খায়, মানে স্টুডেন্টরা সব থেকে মারাটা খায় রিয়ারেঞ্জ। এবং রিয়ারেঞ্জ মারা খাওয়ার প্রধান রিজন হলো যদি একটু আনকমন আসে, সিকোয়েন্স কিন্তু মেলে না। তো রিয়ারেঞ্জ দুই ভাবে আসতে পারে, একটা হলো স্টোরি টাইপের, আরেকটা হলো তোমার শাল দিয়ে ইয়ার টাইপের। তো ইয়ার এর গুলা তো তুমি ভাই মিলাইতে পারবা, ইয়ার এর গুলা যে 1950 এর পরে 51 ঘটনা, 51 পর 53 ঘটনা, 53 পর 70 এর ঘটনা, এই জায়গায় অনেকে মারা খায়, অনেকে আবার ওইটাও বুঝে না। এত বলো যে সালের পর সাল হবে, এই সিকোয়েন্সটা মিলাতে পারে না। তো তোমরা যেন মারা না খাও যারা এই ভিডিওটা দেখতেছো, যদি ইয়ার টাইপের কিছু আসে দেখবা যে ওই জন্মাইছে, দেখো সাকিব জন্মের আগে এসে এখানে ক্লাস নিবে না,
এটা সম্ভব না, এটা সম্ভব না। বাট এমন হতে পারে স্টোরি শুরুতে বলতে পারে যে সাকিব ঢাকা ইউনিভার্সিটির এসি এই ডিপার্টমেন্টের পড়ে, সে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে, এখন তার হলো তারপর তার পরিচয় দিয়ে তারপর সে কি করছে এই পাস্টে যাইতে পারে, প্রথমে একটা পরিচয় দিতে পারে। কিন্তু এমন কখনো হবে না যে সাকিব প্রথমে এসে ভর্তি হয়ে গেছে জন্ম তারপর হয়েছে, এটা কখনো পসিবল না। স্টোরি গুলোর ক্ষেত্রে মনে রাখবা যে ইয়ারের যে স্টোরি কোন একটা মানুষের স্টোরি যায়, সেই ক্ষেত্রে সাল দেওয়া থাকবে, সালের সিকোয়েন্স মিলাই দেওয়ার চেষ্টা করবা। এখন ওই জায়গায় শুধু ওই যে শুরু এবং শেষেরটা মিলানোর চেষ্টা করবো যে শুরু এবং শেষটা কোথায় হইতেছে। স্টোরির ক্ষেত্রে ভাই, স্টোরি যদি সত্যি কথা বলতে যদি মোরাল অফ দ্য স্টোরি গুলা থেকে আসে, যদি তুমি ওই রিয়ারেন্সটা না পড়ে যাও কোনোদিন পারবা না, ওটা পারা খুবই টাফ। কিন্তু যদি এমন স্টোরি আসে যেটা হলো একটু মাথা খাটালে হয়, সেই ক্ষেত্রে কিন্তু পারা যায়। এর জন্য আমরা রিয়ারেন্সের একটা সাজেশন দিছি, ইনশাল্লাহ এই জায়গাতে কিন্তু কমন আসার চান্স খুবই বেশি। তো এটা একটু কন্টিনিউ কর। আচ্ছা, এইটা দেখো এখানে কি আছে, ওই যে once upon a time two friends were passing, ওই যে একটা ভাল্লুক ধরছিল, ওই যে স্টোরি, এটা এত কমন, এতবার আসছে। দেখো দিনাজপুর বোর্ডে তোমার 24-এ আসছে, প্লাস হচ্ছে হলো ঢাকা বোর্ডে আসছে এবং হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে 15-তে। ঠিক আছে, দেখো 24-এ এসে পড়ছে মানে কি এই বছর যে কোনো একটা বোর্ডে এসে পড়তে পারে, এত ইম্পর্টেন্ট একটা ইয়া। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ওয়াজ ভিড, এটা যে অলস একটা রাজা কাহিনী, এই টপিকটা নিয়ে এটাও আমরা কিন্তু ছোটবেলা পড়ছি, গল্পগুলো পড়ছি, জাস্ট আমাদের কাজ হচ্ছে একবার করে টাচ দিয়ে যাওয়া। ওকে, এছাড়া ধরো যে নেলসন ম্যান্ডেলা, ভাই এইটা যে কত ইম্পর্টেন্ট, এটা তো বলা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের আনসিন প্যাসেজও আসতে পারে। এই যে পাস্টারোজে, এই যে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমরা আমাদের সময় আমরা পড়ে গেছিলাম এগুলো। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা, তারপর নেপোলিয়ন ও যে গ্রেট কিং অফ ফ্রান্স, এটাও পড়ে গেছিলাম আমরা। 16 সালেও আসছিল, 20 সালেও আসছে, এই যে 20 সাল, এই যে তোমাদের টাইমে আসার কিন্তু চান্সেস খুবই হাই, খুব বেশি এইটাই। সো এইগুলো যদি আমি একটু পড়ে যে রিয়ারেঞ্জের জন্য আমি মনে করি, ওই যে তুমি স্টোরি পড়তেছো না, সেম স্টোরি কাহিনী কিন্তু রিয়ারেঞ্জের সাথেও কানেক্টেড, ওই যে ওয়েল নোন স্টোরি, এগুলো একটু ভালো করে পড়লে তোমার একটা রিয়ারেঞ্জ এবং স্টোরি একসাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ধরো সাজেশনস ইংলিশ ফার্স্ট পেপারের। আমি মনে করি এই জিনিসগুলা যদি তুমি এখন ভালো করে পড়ো এবং মাথায় রেখে পরীক্ষা হলে যাইতে পারো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলে যদি যাই কোশ্চেন আসুক না কেন তুমি সুন্দর মতো লিখে দিয়ে আসতে পারবা এবং তোমার সেই আইডিয়া থেকে তুমি বুঝাইতে পারবা যে স্যার হ্যাঁ এই জিনিসগুলো আমি এভাবে পারি এবং আমি এভাবে প্রেজেন্ট করছি। খাতার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন এবং খাতার নিট এবং ক্লিন রাখা। তুমি অনেক ভালো ইংলিশ লেখা, বাট কাটাকাটি করে ভরে ফেলছো, তোমার নাম্বার পাবা না। কাটাকাটি করেও না ভাই। আর ধরো তোমার একটা কোশ্চেন তুমি লিখছো, এটা ধরো ভুল বানানো আছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, জাস্ট একটা দান দিয়ে এভাবে টান শেষ দিয়ে করো। কাটে দাও। এই গাজি করলে অনেকে কি করে এসব ওভার রাইটিং করবা না, ওভার রাইটিং করলে খুবই বাজে একটা। এখন এগুলা তোমার নাম্বারটা কমায় নিয়ে আসে, বুঝছো? তোমার বোর্ডের সিস্টেম হচ্ছে তোমার 2টা বা 3টা বানান ভুলে 1 মার্ক কাটে। এখন ধরো তুমি একটা বানান ঠিক করতে গিয়ে এমনি করলা, তাহলে কি হলো, স্যার কি ভাববে যে আচ্ছা স্টুডেন্ট তাহলে পড়ে দেখি, খাতা পড়ে দেখবে যে তোমার গ্রামারও ভুল আছে, তখন তো আরেক ঝামেলা। সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবো। আরেকটা বিষয় হলো, অনেকেই জানতে চায় যে ভাই আমি কোনটা দিয়ে শুরু করব, এটা আসলে বলা কঠিন। আমার সাজেশন থাকে যে তোমার কাছে ওই কোশ্চেনটা পাওয়ার পর অন্তত 5 মিনিট 6 মিনিট সময় দেওয়া উচিত, যে এই কোশ্চেনের মধ্যে কোন টপিকগুলো আমার কাছে ইজি মনে হচ্ছে অন্য টপিকগুলো তুলনায়। যেই টপিকগুলো তোমার 100% কনফিডেন্স যেটা শুরু করলে তুমি সবগুলো পারবা, ওই জায়গা থেকে তুমি শুরু করবা অবশ্যই। এবং অনেকে এই জায়গায় রিটেন পার্টগুলো শুরু করে আগে, অনেকে হলো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং টেবিল হ্যান ত্যান এসব করে শুরু করে। যেটা তোমার কাছে মনে হয় যে ওই টাইমে বসে ইজি, আগে থেকে ফিক্সড করে যাও না, আগে থেকে ফিক্সড করে গেলে মারা খাওয়ার একটা চান্স থাকে। এর কারণ হলো তুমি আগে থেকে ধরো ফিক্সড করে গেছো, আনসিন প্যাসেজ থেকে আগে অ্যান্সার করবা, হঠাৎ করে দেখলে আনসিন প্যাসেজ এতটাই আনসিন যে তোমার মানে মাথা ঘামা শুরু হয়ে গেছে, ওটা নিয়ে পড়ে আছো 30 মিনিট, কিন্তু তখন কিন্তু এটা মারা খাওয়ার চান্স আছে। তো আগে যে কাজটা করবা, কোশ্চেনটা পাওয়ার পর অন্তত 5 থেকে 10 মিনিট সময় দিয়ে ওই কোশ্চেনটা পড়। প্রতিটা কোশ্চেনের টিক মার, যেগুলো 100% পাবা সেগুলো একবার করে টিক মারবি, মারার পর সলভ করা শুরু করবি। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকে প্রিপারেশন সাজেশন। সো দ্যাটস ইট, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।